আসসালামু আলাইকুম। বিশ্বকাপ থেকে দেখে আসছি আমরা ওয়েস্ট ইন্ডিজের এই সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে একটা লো স্কোরিং ম্যাচ হয় এবং সেখানে রান তুলতে অনেক কষ্ট হয়। তবে সেক্ষেত্রে বাংলাদেশও কষ্ট করে করে ফার্স্ট টেস্ট টি জিতে মোটামুটি চাঙ্গা মনোভাব এবং সেকেন্ড টি-20তেও ১৩০ রানের মতো টার্গেট দিতে পেরেছে শুধুমাত্র ধৈর্যের পরিচয় দেওয়ার ফলে। তবে সেখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আসলে কারেকশন করতে পারি নেক্সট সিরিজে, এবং এখানে কিছু কিছু ব্যক্তিদের পারফরমেন্স আমাদের নজরে আসে বা সবার নজরে আসছে। আসলে কিছু একটা তো চাইলেও ভালো হতে পারতো। যেমন লিটন কুমার দাস দুর্দান্তভাবে তার কেরিয়ার শুরু করে লিটন কুমার দাস রয়েছেন অধারাবাহিকতার মধ্যেই, বিশেষ করে ওয়ানডে ফর্মে তো তার বাজে ফর্ম, প্লাস হচ্ছে টেস্টে মোটামুটি ধারাবাহিক ছিলেন, সেখানেও তিনি এখন কিছুটা ঢুকছেন। আর টি-20তে অবস্থা তো আগে একটু ভালো ছিল, কিন্তু সেটাও এখন একদম নিমজ্জিত অবস্থায়। তাই এই সবার এই একটাই প্রশ্ন যে লিটন কুমার দাস কবে ধারাবাহিক হবেন নাকি হবেন না। তবে লিটন কুমার দাস বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ক্যাপ্টেন্সির দায়িত্বে টি-20 সিরিজের জন্য, এবং টি-20 সিরিজের ফার্স্ট টি-20তে তার ক্যাপ্টেন মুন্সিয়ানা দেখেছে সবাই সবাই প্রশংসা করেছে ক্যাপ্টেনের, কিন্তু ক্যাপ্টেন কোটায় তো আর তিনি এই মুহূর্তে খেলতে পারবেন না দলে। তাই তাকে মনে হয় যে আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে আগামী নেক্সট যে সিরিজ রয়েছে সেই সিরিজে লিটন কুমার দাসকে বিশ্রামে রাখতে পারে। লিটন কুমার দাসের এই মুহূর্তে বিশ্রামটা খুবই জরুরি, যদিও এই সিরিজে তিনি ক্যাপ্টেন, আর একটা ম্যাচ রয়েছে বাকি, সেই ম্যাচে উপলক্ষে তাকে তো আর বিশ্রাম দেওয়া যাবে না। এই ম্যাচটা তিনি খেলে তাকে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে লিপু বলেছেন, যেভাবে নির্বাচক যে লিটন কুমার দাসকে পর্যবেক্ষণ করে দেখা যেতে পারে সেখানে বিশ্রাম দেওয়া হতে পারে। তো লিটন কুমার দাসকে আসলে এই মুহূর্তে খুবই জরুরি বিশ্রাম দিয়ে দেওয়া, কারণ বিশ্রামটা যদি তিনি পান হয়তো আবার সতেজ হয়ে সুস্থ মস্তিষ্কে সুস্থ ফর্মে ফিরতে পারে। নতুবা এভাবে আজকের ম্যাচেই দেখবেন আকিল হোসেনকে যেভাবে খেলতে এগিয়ে এসে খেলতে ডিফেন্স করতে গেলেন, বলের টান বুঝে উঠতেই পারেন না, তাহলে বুঝতেই পারেন না, তাহলে বুঝতেই পারতেছেন লিটন কুমার দাস কিভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। সেই দ্বিধাদ্বন্দ্বটা কাটাতে হলে অবশ্যই লিটন কুমার দাসকে বিশ্রাম দেওয়া প্রয়োজন এবং নিজেকে সংশোধন করে আবার ফিরে আসা প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে মেহেদী হাসান মিরাজকে আজকে আফিফ হোসেন ধ্রুবর জায়গায় ইনক্লুড করা, সেটা আসলে অনেক বেটার একটা চয়েস ছিল, এবং সেখানে মেহেদী হাসান মিরাজ তার প্রমাণও দিয়েছেন। আমরা মেহেদী হাসান মিরাজকে যদিও ওডিআই টেস্টের জন্য একদম পার্মানেন্ট ভাবেই দেখি এবং ওডিআই টেস্টের জন্য অটো চয়েস হিসেবে দেখি, টি-20তে তিনি কিন্তু তেমন একটা মেলে ধরতে পারেন নাই নিজেকে। তবে এবার হয়তো মেহেদী হাসান মিরাজ সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, বিশেষ করে টি-20 ফরম্যাটে চাইলে মেহেদী হাসান মিরাজকে আমরা শুধু বেটার হিসেবে কাজে লাগাতে পারি। বেটার হিসাবে যদি টি-20তে তাকে ইউজ করা যায় তাহলে মন্দ নয়, ভালোই হবে। একজন ব্যাটসম্যান হিসাবে আর বর্তমানে যত সময় যাচ্ছে মেহেদী হাসানের ব্যাটিং ইমপ্রুভটা সবার চোখের মধ্যেই ভাসতেছে। তো মেহেদী হাসান মিরাজের এই যদি ব্যাটিং ইমপ্রুভটা আরো বাড়াতে পারেন তাহলে হয়তো টি-20তে তাকে বেটার হিসাবে পাওয়া যাবে। যেমন আফিফ হোসেনকে আমরা বেটার হিসাবে ধরি, মাঝে মধ্যে একবার দুই ওভার বল ঘুরানো হয়। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েও এক সময় ব্যাটার হিসাবেই রাখা হতো, কিন্তু মাঝে মধ্যে দুই এক ওভার বল করানো হতো। সেই হিসাবে মেহেদী হাসান কোনো অংশে বাজে বা কোনো একটা খারাপ ডিসিশন নয়। যদি মেহেদী হাসান মিরাজকে এভাবে উপরে আমরা ব্যাট করতে দিই টি-20তে, তাহলে সময় সিচুয়েশন অনুযায়ী তিনি যেভাবে ম্যাচটা ধরে রাখতে পারেন আবার অ্যাটাকও করতে পারেন, সেটা দেখা যাচ্ছে তার বর্তমান ব্যাটিং ডিসপ্লের মধ্যে। তাই মেহেদী হাসান মিরাজকে টি-20তে ব্যাটার হিসাবে রাখাটা বেশি যুক্তিযুক্ত, এবং ব্যাটার হিসাবে রাখলে বাংলাদেশ ক্রিকেটের লস হবে না। আবার শেখ মেহেদীর রিপ্লেস হিসেবে মেহেদী হাসান মিরাজকে ভাবা যাবে না, কারণ শেখ মেহেদীর অফ স্পিন আর মেহেদী হাসান মিরাজের অফ স্পিন টি-20তে অনেক ব্যতিক্রম। তাই শেখ মেহেদীকে শেখ মেহেদীর জায়গায় রেখে মেহেদী হাসান মিরাজকে শুধুমাত্র ব্যাটার হিসাবে টি-20তে যদি ইউজ করতে পারে ক্রিকেট বোর্ড, তবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল। আজকে সৌম্য সরকার দুর্দান্তভাবে স্লিপে একটা ক্যাচ নিতে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়ে পড়েছেন। আঙ্গুলের অবস্থা না জানি কি, এখন দেখা যাক তিনি লাস্ট টি-20 খেলতে পারেন কিনা। তবে সৌম্য সরকারের বর্তমান ফর্ম বলে যে সৌম্য সরকারের এরকম ইনজুরি আসলে তাকে পিছিয়ে নিয়ে যাবে না। তো সৌম্য সরকার আশা করি ফিরবেন দ্রুত, কারণ যেভাবে খেলছেন সেভাবে খেলা তার জরুরি, এবং ইনজুরি থেকে ফিরে আসাটাই জরুরি। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ যদি আপনি দেখেন, টোটাল ব্যাটিং লাইনআপের সব ফোকাস এই মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারির দিকে। শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত খেলে যাচ্ছেন, দুর্দান্ত। ফার্স্ট টেস্টে যেভাবে স্ট্রাইক রেট বজায় রেখে খেলেছেন, আজকের ম্যাচেও তার স্ট্রাইক রেট দেখেন 200+। এইরকম তো ফিনিশিং রোলে একজন বেটার প্রয়োজন, এইরকম তো ফিনিশিং রোলে একজন মানুষ প্রয়োজন। আর শামীম হোসেন পাটোয়ারির সময় যত যাচ্ছে তত যেন আরো পরিপক্কতার পরিচয় দিচ্ছেন, এবং তার ব্যাটিং স্টাইল বলে যে তিনি আসলে মিস্টার ফিনিশার হতেই হয়তো এসেছেন। আজকে বাংলাদেশ টিমের গেম প্ল্যানিং এ একটা জিনিস, রিশাদ হোসেনকে অনেক এগিয়ে দিয়ে আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল যাতে করে কিছুটা রান বাড়ানো যায়, কিন্তু রিশাদ হোসেন সেখানে ফ্লপ হয়েছেন। এটা রিশাদের ক্যারিয়ারের জন্য
রিশাদ হোসেন এখানে যদি কিছু একটা ধামাকা দেখাতে পারতেন। বর্তমান ব্যাটিং ফর্ম রিশাদ হোসেনের খুবই খারাপ যাচ্ছে, তাই আজকে একটা সুযোগ পেয়েছিলেন। যদি দলের চাহিদা অনুযায়ী, টিম প্ল্যান অনুযায়ী যদি উপরে যেভাবে এসেছিলেন, যদি 20-25টা রান করে যেতে পারতেন স্ট্রাইক রেট বাড়িয়ে, তাহলে হয়তো ভালো হতো। এখন দেখা যাক বাংলাদেশ টি-20 সিরিজের শেষ পর্যন্ত কি করে এবং পরবর্তী সিরিজে বাংলাদেশ এ থেকে কি নিয়ে যায়।